লীগ করে জীবন দিয়েছিল, কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিস্ট সন্ত্রাসীদের কাছে মাথা নত করে নাই। সেদিনই কিন্তু আধিপত্যবাদী শক্তিরা বাংলাদেশে ১-১১ কায়েম করার মাধ্যমে আমাদের গণতন্ত্রকে হরণ করার যাত্রা শুরু করেছিল ভারত। সেদিনের পথ ধরেই বাংলাদেশ তার পথ হারিয়েছিল এবং আধিপত্যবাদী শক্তিকে রুখে দেবার জন্য সবার আগে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল শহীদ মাসুম শিপনেরা। আর তার চূড়ান্ত বিজয়ের পর্ব শুরু হয়েছিল, বিজয়ের পর্ব নিশ্চিত করেছে আমাদের প্রিয় ভাই আবু সাইদ এবং মুগ্ধরা। সুতরাং ২ অধ্যায়ে আমাদের যুবকেরা, সম্মানিত ভাইয়েরা, তাই আমরা আজকে বলবো আধিপত্যবাদী শক্তি এবং ফ্যাসিবাদীরা এখানে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, হত্যা, গুম, রাহাজানি আমাদের নেতৃবৃন্দের উপরে, আমাদের অফিসকে বন্ধ করেছে, ইতিহাসের সবচেয়ে বড় নির্মম নির্যাতন চালিয়েছে। হালাকু খান, চেঙ্গিস খানের মতো তারা নির্যাতন চালিয়েছিল, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির অন্যায়ের কাছে কিন্তু মাথা নত করে নাই। আমরা যেই মাথাকে উঁচু করেছিলাম, আমাদের সেই মাথা উঁচু করেই আমরা লড়াই করে জুলাই বিপ্লবীরা যে আন্দোলন গড়ে তুলেছিল, জীবনের পর জীবন দিয়েছিল, তার মাধ্যমে আওয়ামী লীগ কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সংগ্রামী ভাইয়েরা, তাই আসুন আমাদের জুলাই বিপ্লবীরা, মুয়াজ্জিনিরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, জাহাঙ্গীরনগর থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, চট্টগ্রাম থেকে আগামী দিনে উই ওয়ান্ট জাস্টিসের যেই বার্তা ইসলামী ছাত্র শিবির সত্যপন্থীদের বিজয় করার মাধ্যমে জুলাই বিপ্লবীরা মুয়াজ্জিনের আজান দিয়ে দিয়েছে। এই দেশের তৌহিদি জনগণ আগামী নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয় করে, জামাত ইসলামীকে বিজয় করে, কোরআনের সংসদ কায়েম করে তার চূড়ান্ত পর্ব নিশ্চিত করবে ইনশাআল্লাহ। তাই সেই সত্যের বার্তাকে সকল মানুষের কাছে, এই নির্বাচনকে লেভেল প্লেইং ফিল্ড, অবাধ সুষ্ঠু নির্বাচনকে নিশ্চিত করবার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর আজকের যে দাবি, আজকের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে ছাত্র জনতার যে লড়াই, সেই আন্দোলনে আমরা বদর উহুদ খন্দকের চেতনা নিয়ে আমরা যেরকম পল্টনে লড়াই করেছিলাম, এই ময়দানে আমরা আমাদের সেই লড়াই অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের আজকের এই আলোচনা সভায় এখন প্রধান অতিথির বক্তব্য এবং সর্বশেষ দোয়া পরিচালনা করবেন, প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী, এদেশের গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল, রাজনীতিবিদ, বিশিষ্ট আলেম দ্বীন। আজকের এই পল্টন ট্রেজেডি আলোচনা সভার ওই দোয়া অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় নেতা, জননেতা জনাব মাওলানা এটিএম মাসুম। আমি সম্মানিত প্রধান অতিথিকে তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের জনাব সভাপতি, মঞ্চে উপবিষ্ট মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত সুধীমণ্ডলী, আজকের এই দিনটি আমরা প্রতি বছরেই স্মরণ করে থাকি। 2006 সালের এই দিনে
27, 28, 29 এই সময়টি বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছিল। আমরা এটা সবাই জানি যে 28 তারিখ 4 দলীয় জোট সরকার বিদায় গ্রহণ করবেন এবং একটি কেয়ারটেকার সরকার গঠন হবে। সন্ধ্যায় তারা শপথ গ্রহণ করবেন। এভাবেই 4 দলীয় জোটের 5 বছরের শাসনকালের অবসান ঘটবে এবং একটি কেয়ারটেকার সরকারের যাত্রা শুরু হবে এবং তারাই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন করবেন। এই প্রত্যাশা নিয়ে গোটা জাতি যখন অধীর আগ্রহে অপেক্ষা করছিল, তখনই কোনো ধরনের কারণ ছাড়াই এক অদৃশ্য চক্রান্ত এবং ষড়যন্ত্রের কবলে দেশ নিপতিত হয়। 28 তারিখে সেই ষড়যন্ত্র দৃশ্যমান হওয়ার পরে এই জাতি বুঝতে পেরেছে কারা এই দেশকে নিয়ে ছিনিমিনি খেলছে। সংবিধান অনুযায়ী সর্বশেষ বিদায়ী প্রধান বিচারপতি কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টা হবেন, সেভাবেই আয়োজন চলছিল। কিন্তু আওয়ামী লীগ তাকে মানেন না বলে একটা খোঁড়া অজুহাত দাঁড় করিয়ে গোলযোগের সূচনা করে। এই সংকট তৈরি হওয়ার পরে সংকট নিরসনের জন্য একটা কমিটির প্রস্তাব করা হয়। জোট সরকার এবং আওয়ামী লীগের নেতাদের সমন্বয়ে একটা কমিটি এর সমাধান করবে। সেজন্য কমিটি প্রস্তাব করা হয়, কমিটি বসে এটার ফয়সালা করবে, এটাই আইডিয়া ছিল। কিন্তু যখন কমিটি বসতে যাবে তখন তারা আওয়ামী লীগ ঘোষণা করলো যে জামাতের কোনো লোক বা ইসলামী ঐক্য জোটের কোনো লোক এই কমিটিতে থাকলে আমরা সেই কমিটিতে বসবো না। এর মধ্য দিয়ে সংকট আরো ঘনীভূত হয় এবং আওয়ামী ফ্যাসিবাদের চরিত্র উন্মোচিত হয়। পরবর্তীতে 2 দলের মহাসচিব বসে এ বিষয়ে আলাপ আলোচনা হবে। বিএনপির আব্দুল মান্নান ভূঁইয়া সাহেব আর আওয়ামী লীগের মহাসচিব জলিল সাহেব, ওনারা 2 জন বসলেন। বসে বেশ কয়েকদিন আলোচনা করলেন, কিন্তু তার কোনো সুরাহা হয়নি। এইভাবেই দেশ গভীর সংকটের দিকে চলে যায়। এটা একটা আশ্চর্যজনক ব্যাপার যে 2 দল, এক দল স্বাধীনতার ঘোষকের দাবি করে, আরেক দল স্বাধীনতার মূল নায়ক মনে করে। এই 2টি বড় দল বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে কোনো সুষ্ঠু সমাধান দিতে না পারা, এটাই হচ্ছে এদের সবচেয়ে বড় ব্যর্থতা। তারা একটি স্বাধীন দেশকে স্বাধীন চরিত্র নিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার পথ তারা দেখাতে পারেনি। এটা তাদের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। জাতি এটা পরিষ্কারভাবে উপলব্ধি করতে পারল। এর পরের অবস্থা তো আপনাদের সকলেরই জানা। প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন সাহেবকে কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টা বানানো হলো। কিছুদিন পরে তিনিও আর ফাংশন করতে পারলেন না, উপদেষ্টারা পদত্যাগ করতে শুরু করলো। এর মধ্যেই ফখরুদ্দিন মঈনুদ্দিনের যেই সরকার, সেটা আমরা দেখতে পেলাম। অনেক বিস্তারিত ঘটনা, আমি সেগুলোর দিকে যেতে চাই না। এই ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের
2 বছর থাকা, এটা ছিল সম্পূর্ণভাবে অসাংবিধানিক। এই অদ্ভুত ধরনের কেয়ারটেকার সরকার 2 বছরে অন্যায়ভাবে, ষড়যন্ত্রমূলকভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করেছে।